72 ঘন্টা বা তথাকথিতভাবে 3 দিন। 1984 সালে শিখ সম্প্রদায়ের মানুষেরা এই 72 ঘন্টাই পেয়েছিল। এই 72 ঘন্টাটা কি যে ইতিহাসে তার এরকম উল্লেখ? এবং শিখ সম্প্রদায়ের মানুষ যারা 1984 সালে জীবিত ছিলেন বা সেই সময়কার যে শিখ সম্প্রদায়ের মানুষ, তাদের কাছে একটা আতঙ্কের দিন ছিল এই 3 দিন বা এই 72 ঘন্টা। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে একদল সেনাবাহিনীর দ্বারা পরিচালিত হয়েছিল অপারেশন ব্লু স্টার। অনেকেই হয়তো আমরা অপারেশন ব্লু স্টারের সাথে পরিচিত, হয়তো পড়ার ক্ষেত্রে কিংবা পাঠ্য বইয়ের জন্য বা পাঠ্য সিলেবাসের জন্য কিংবা বই পড়তে গিয়েও পরিচিত। মূলত এই অপারেশন ব্লু স্টার এবং তার পরবর্তী যে শিখ দাঙ্গা আমাদের দেশে হয়েছিল 1984 সালে, সেটাকেই বেস করে লেখা হয়েছে এই সায়ন্তনী পুততুণ্ডর কালরাত্রি। প্রথমে আমরা একটু ইতিহাসটা জেনে নিই, যার উপর বেস করে এই কালরাত্রি বইটি রচিত হয়েছে। কারণ আমিও মনে করছি, এবং বইটিতেও আপনারা এই ইতিহাসটা পাবেন, কারণ এই ইতিহাসটা সম্পূর্ণভাবে না জানা থাকলে বইটি বুঝতে বা বইটির পেছনে যে মননশীল দিকটি আছে সেটি বুঝতে কিন্তু অসুবিধা হবে বলেই আমার মনে হয়। এটি একটি বিতর্কিত অভিযান, অপারেশন ব্লু স্টার একটি বিতর্কিত অভিযান এবং এর প্রভাব ছিল সুদূর প্রসারী ও গভীরভাবে। মূলত পাঞ্জাবের স্বর্ণ মন্দিরে হয়েছিল এই অপারেশন। এই সময় সবচেয়ে বড় আভ্যন্তরীণ নিরাপত্তা অভিযান ছিল এটি। 1984 সালে ওই সময় আমাদের দেশের যে প্রেসিডেন্ট ছিলেন, যিনি প্রেসিডেন্ট ছিলেন, তিনিও একজন পাঞ্জাবি ছিলেন। মূলত আমরা যারা জানি বা পড়েছি যে প্রেসিডেন্ট হলো আমাদের দেশের সর্বপ্রথম মানুষ, তারপর আমরা সাধারণ মানুষেরা সবাই একে একে আসি, এটা সাংবিধানিক মতে অবশ্যই। তো সেই প্রেসিডেন্টও শিখ ছিলেন এবং আমরা জানি যে শিখরা খুব লড়াকু জাতি হয়, তারা নিজেদের জীবনের শেষ বিন্দু পর্যন্ত লড়েন এবং সেজন্য যদি আমরা সার্ভে করে দেখি তাহলে দেখব যে আমাদের যে বিভিন্ন আর্মি আছে, সেই আর্মির বিভিন্ন পোস্টে শিখ সম্প্রদায়ের লোকেরাই সবচেয়ে বেশি থাকে। আর একটা যে জাতি থাকে সেটা হলো গোর্খা। ওরাও ভীষণ সাহসী হয় এবং নির্ভীক প্রকৃতির জাতি এবং যোদ্ধা আর কি ওরা হয়, এবং শিখরা হয়। এবং স্বর্ণ মন্দির, পাঞ্জাবে যে স্বর্ণ মন্দির, সেটা শিখদের কাছে অত্যন্ত পবিত্র স্থান। যেরকম আমাদের কাছে হিন্দুদের কাছে বিভিন্ন মন্দির, বিশেষত যে চারধাম মন্দিরগুলো আছে সেগুলো, পুরী যে জগন্নাথ মন্দির, বদ্রীনাথ, কেদারনাথ, রামেশ্বরমের মন্দির, তেমনি মুসলমান সম্প্রদায়ের কাছে কাবা, মদিনা, এই যে মসজিদগুলো, তেমনি শিখ সম্প্রদায়ের কাছে স্বর্ণ মন্দির। এবং সমস্ত সম্প্রদায়ের মানুষেরাই চায় যে এইটা খুব এটা তাদের কাছে খুব পবিত্র স্থান, এবং এই পবিত্র স্থানে অন্য কোনো এই ধরনের গোলাগুলি বা অপারেশন বিভিন্ন অপারেশন এগুলো যাতে না হয়। কিন্তু কি করা যাবে, কিছু করার ছিল না সেই সময়। নিশ্চয়ই কথাবার্তা বলে সেটাকে সর্ট আউট করা যায়নি বলেই এই নির্দেশ দেওয়া হয়েছিল অপারেশনে। যদিও সেটা পলিটিক্যাল বা মতবিরোধের দিকে চলে যাচ্ছে, বিতর্কিত বিষয়ের দিকে চলে যাচ্ছে, তাই সেটা নিয়ে ঠিক হয়েছিল কি হয়নি সেটা নিয়ে আমি বলছি না। আমি আপনাদের কাছে শুধু ইতিহাসটুকুই তুলে ধরার চেষ্টা করছি। এই 1984 সালে এই স্বর্ণ মন্দিরে আশ্রয় নিয়েছিলেন শিখ নেতা জার্নাইল সিং ভিন্দ্রাওয়ালে এবং তার সমর্থকরা, এবং এদেরকে মূলত বন্দী করার জন্যই প্রধানমন্ত্রী আর্মি পাঠিয়েছিলেন স্বর্ণ মন্দিরে, এবং তারা অপারেশন ব্লু স্টার করেন। তার ফলে কি হয় যে যেটা হয়, শিখ সম্প্রদায়ের মানুষেরা অনেকেই মনে হয়েছিল যে এটা উনি ভুল করেছেন, ওদের পবিত্র স্থানকে অপবিত্র করে তুলেছে, গোলাগুলি চলেছে, অন্য সম্প্রদায়ের মানুষেরা সেখানে প্রবেশ করেছে। যারা সরকারের ওপর মহলে ছিলেন তারা বুঝতে পারেন যে শিখ সম্প্রদায়ের মানুষেরা খেপে গেছেন এবং ওরা এটার বদলা নিতে পারে। সেই জন্য প্রধানমন্ত্রীর আশেপাশে যে সমস্ত পোস্টগুলো থাকে, যেমন বিশেষত বডিগার্ড, সেই পোস্টগুলো থেকে শিখ সম্প্রদায়ের মানুষদের ওনারা সরিয়ে দিচ্ছিলেন। কিন্তু মিসেস ইন্দিরা গান্ধীর বা আমার তৎকালীন প্রধানমন্ত্রী ভীষণ
আস্থা ছিল শিখ সম্প্রদায়ের মানুষদের, বা শুধু শিখ সম্প্রদায়ের মানুষ না, ওনার আস্থাই ছিল পুরো দেশবাসীর ওপর যে তারা ওনাকে বুঝবেন বা ওনার এই যে পদক্ষেপ সেটা ওরা বুঝবে। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা হয়তো বুঝতে পারেনি অনেকে। তার মধ্যে ওনার যে বডিগার্ড ছিলেন বেদান্ত সিং, প্রথমে সরিয়ে দেওয়া হয় সরকারের তরফ থেকে, কিন্তু উনি তাকে আবার রিঅ্যাপয়েন্ট করেন। উনি বলেন যে না, এরা আমার অত্যন্ত কাছের, অত্যন্ত বিশ্বাসী, এরা আমার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু যেটা হয় আর কি, আমাদের তো সেখান থেকেই ওনার কাছে আর কি সেই প্রতিদানটা ফিরে আসেন, এবং ওনাকে বেদান্ত সিং বা ওনার যে প্রিয় বা বিশ্বস্ত বলা চলে, বিশ্বস্ত যে বডিগার্ডটি ছিলেন, তাই সেই ওনাকে 31টি গুলি করেন। এবং ওনাকে যখন দিল্লির এমএইসে নিয়ে আসা হয়, তখন দেখা যায় যে ওনার সমস্ত শরীরের যে ইন্টারনাল অর্গানগুলো সেগুলো ভেঙে চৌচির হয়ে গেছে, যকৃৎ খুঁজে পাওয়া যায়নি, এতটাই মানে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এরকম অনেক ঘটে। এবং যেই মুহূর্তে এবং আসল যে ঘটনাটা, এই অবধি তো ঠিক আছে, তবুও মেনে নেওয়া যায় বা ঠিক আছে, এটা মেনে নেওয়া যেতে পারে, অত্যন্ত দুঃখজনক ঘটনা, তবুও মেনে নেওয়া যেতে পারে। কিন্তু এর পরবর্তীকালে যে ঘটনাটা ঘটে, যে মুহূর্তে আর কি বলা হয় যে ইন্দিরা গান্ধী আর নেই, উনি মারা গেছেন, সেই মুহূর্তে ওই যে এইমসের সামনে বাইরে দাঁড়িয়েছিল যে মানুষগুলো, তাদের মধ্যে থেকে নারা ওঠে যে সর্দার গদ্দার হ্যায়। কিন্তু এটা ওরা ভেবে দেখলো না যে একটা মানুষের গাদ্দারির জন্য পুরো শিখ সম্প্রদায় এরপরে সেটা ভুগবে। কারণ সবাই তখন ওনাকে যখন হসপিটালাইজড করা হয়, তখন কিন্তু প্রত্যেকটা মানুষ তার নিজের মতো করে কিন্তু ওনার জন্য প্রার্থনা করেছিলেন, এবং তার মধ্যে শিখ সম্প্রদায়ের অনেক মানুষ ছিলেন। কিন্তু সেটা সবাই বোঝেনি, এবং সর্দার গদ্দার হ্যায় এই নারা দিয়ে ওই যে শুরু হলো, তারপরে 72 ঘন্টা বা 3 দিনে বহু মানে অসংখ্য, গুণে শেষ করা যাবে না, শিখ সম্প্রদায়ের মানুষদের মেরে ফেলে। এবং এটা মাস কিলিং হয়, শুধুমাত্র জোয়ান ছেলেদের না, ছেলে বুড়ো, ছোট ছেলে, বাচ্চা ছেলে, ইনফ্যাক্ট যে গর্ভবতী মায়েরা, তাদেরকেও মানে ছাড় দেয়নি। যে সন্তানটি পৃথিবীর আলো তখন অবধি দেখেনি, তাকেও মানে পেট চিরে মেরে ফেলেছে, এরকমও শোনা যায়। এরকম মানে ডকুমেন্টারিতে পাওয়া গেছে, তো বিভিন্ন ডকুমেন্ট থেকে। এই জিনিসটা সেই সময় যে শিখ সম্প্রদায়ের মানুষেরা ছিলেন, সাধারণ মানুষ, তাদের ওপর কিরকম প্রভাব ফেলেছিল, এই গল্পটায় যে ফ্র্যাঙ্কস্টাইন আর কি, বা যে পরবর্তীকালে বার্নিং শিখ হয়ে দাঁড়িয়েছে সবার সামনে, সে ছোটবেলায় তার একটা বাচ্চা, শুধু তার গল্পটা আমরা এখানে পড়তে পারছি যে একটা বাচ্চা তার চোখের সামনে হাসছে খেলছে, এরকম একটা পরিবার, যার নিজের দিদির বিয়ে আগামীকাল, যেদিন এই দাঙ্গা শুরু হয়, সেই সময় সে তার চোখের সামনে ছোট্ট একটা হাসি খুশি পরিবারে বেড়ে ওঠা ছেলে, তার বাবা, দাদা, জেঠু, জেঠিমা, দিদি সবাইকে মরে যেতে দেখে, এবং সে বেঁচে থাকে। আমার মনে হয় যাদের মেরে ফেলেছিল তারা অনেক বেটার পজিশনে ছিল, বা তাদের সেই কষ্টটা সহ্য করতে হয়নি যেটা সেই ছেলেটিকে সহ্য করতে হয়েছে, বা সেই ছেলেটির মতো যে হাজার হাজার মানুষ বেঁচে গিয়েছিল, যাদের সমস্ত পরিবারের লোকজন মরে গেছিল, কিন্তু সে একা বেঁচে গেছিল। তাদের যে যন্ত্রণা, তাদের যে যে ওই কয়েকটা দিন, সারা জীবন যতদিন বেঁচেছিলেন তাদেরকে বয়ে বেড়াতে হয়েছে সেই আতঙ্ক, আমার মনে হয় সেটা অনেক বেশি যন্ত্রণার, এবং সেটা সহ্য করার ক্ষমতা বোধহয় সবার থাকে না, বা সবাই ঈশ্বর দিয়ে পাঠান হয়তো সেটাকে, সেই জন্যই সে বেঁচে গেছে। তার থেকে তখন মনে হয় প্রতিনিয়ত সে মরে গেছে। সেই মুহূর্তে যখন তার পরিবার শেষ হয়ে যায়, সেই মুহূর্তে সে মারা গেছিল, কিন্তু শুধু হয়তো খাঁচাটা বা বডিটাই বেঁচে আছে। শিখের সাথেও এরকমই একটি ঘটনা ঘটে, যেটা আমরা বইটি শুরুর দিকে পড়লেই বুঝতে পারবো। এবং সে ততদিন অবধি কিন্তু আস্থা রেখেছিল দেশের আইনের ওপর, কিন্তু যখন দেখলো যে আইন সেরমভাবে কিছুই করতে পারলো না, তখন সে বার্নিং শিখ হয়ে জন্মগ্রহণ করলো, তার আরেকটা নতুন জন্ম হলো, এবং সে
ওই সময়ে যে মানুষেরা, প্রশাসনিক মহলের মানুষেরা কোনো রকম সেভাবে শিখ সম্প্রদায়ের মানুষদের সাহায্য করেনি বা বলা ভালো তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, তাদেরকে ধরে ধরে একে একে তার পরিবারের লোকজনদের অ্যাকচুয়ালি মারতে থাকে। তা সেই পার্টিকুলার মানুষটিকে মারে না, কারণ সে যে যন্ত্রণাটা পেয়েছিল ছোটবেলায়, যে তার চোখের সামনে তার গোটা পরিবারকে শেষ মেরে ফেলে দেওয়া হয়েছিল, সেই মানুষগুলোকেও সেই যন্ত্রণার সামনে দাঁড় করাতে চেয়েছিল। এবং ব্যাঙ্গালোর, দিল্লি এই সমস্ত পুলিশেরা কিচ্ছু করতে পারেনি। এবং সেই বার্নিং শিখ বর্তমানে যখন এই বইটি লেখা হয়, বইটির বর্তমান ঘটনায় সে কলকাতায় আছে এবং কলকাতায় তার মুখোমুখি হয়েছে অবশ্যই আমাদের সে হোমিসাইডের অফিসার, দুর্দান্ত অফিসার অধীরাজ ব্যানার্জি। এবার এটাই দেখায় যে আমাদের কলকাতায় শিখ যে বার্নিং শিখ এসেছে এবং সেই আতঙ্ক এসেছে অসম্ভব অদ্ভুত দেখতে। যারা বার্নিং শিখকে দেখেছে তারা জানে যে ভীষণ ভয়াবহ দেখতে, এবং লোকটির মধ্যে কয়েকটি কোয়ালিটি আছে। তিনি হলেন খুব ভালো ছদ্মবেশ ধারণ করতে পারে, সে অনেকগুলি ভাষা জানে এবং ইন্দিরা গান্ধী সম্বন্ধে তার ভীষণ অবসেসড। এই অবসেশন কিভাবে কাজ করে বা কি বৃত্তান্ত, তার যে মেথড, তার সবচেয়ে বড় কথা সে কিভাবে লোকদের খুন করছে একসঙ্গে, পরিবারের অতগুলো মানুষের কি মেথড মানে টেকনিক, কি ওয়েপন, সেটাই মানে ফরেন্সিক টিম বা কলকাতা পুলিশ ধরতেই পারে না, সেটা ধরতে অনেক সময় কেটে যায়। এবং হ্যাঁ, আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হলো বার্নিং শিখের সাথে শিখ সেই মেথডেই কাজ করে বা সেই জিনিসগুলোই বজায় রাখার চেষ্টা করে যেগুলো 1984 সালে যে শিখ দাঙ্গায় ব্যবহার করা হয়েছিল। যেমন 72 ঘন্টা, আমি শুরুতেই বললাম 72 ঘন্টাটা খুব ইম্পর্টেন্ট, কারণ সেই সময় 1984 যে সালটা, সেই সময় শিখ দাঙ্গার সময়ও শিখ সম্প্রদায়ের মানুষের 72 ঘন্টা খুব ভয়াবহ কেটেছিল। ঠিক তেমনি সেও কিন্তু যে জায়গার মানুষদেরই খুন করছে, সেটা দিল্লি হোক, ব্যাঙ্গালোর হোক কিংবা কলকাতা, সমস্ত পুলিশ অফিসারদেরই সে 72 ঘন্টা সময় দিচ্ছে এবং বলছে যে এতগুলো খুন হবে, যদি পারো তো আমায় আটকে দেখাও। তো সেটা চ্যালেঞ্জ এখন কলকাতার হোমিসাইড ডিপার্টমেন্ট অর্থাৎ অধীরাজদের কাছে, এটা চ্যালেঞ্জ যে তারা 72 ঘন্টার মধ্যে সেই মাস কিলিং বন্ধ করতে পারবে এবং খুনিকে বার্নিং শিখকে ধরতে পারবে কিনা, নাকি সে এবারও তার কাজ শেষ হাসিল করে চলে যাবে। সবচেয়ে বড় জিনিস সেটা আমার ভালো লেগেছে, সেটা হলো এখানে শুধু মাত্র ফিজিক্যাল না, সাইকোলজিক্যাল দিকটাও খুব ভালোভাবে তুলে ধরেছে এবং যেটা হয়তো আপনার বইটি পড়ার পর মন ছুঁয়ে যাবে, যে কোথাও গিয়ে মনে হবে যে বার্নিং শিখকে ভিলেন দেখালেও সে পরিস্থিতির জন্য ভিলেন, বা এই জিনিসটা, এই যে সাইকোলজিক্যাল দোনা মনে হয়তো ওকেও পুরোটা ঘৃণা করা যায় না, যিনি ভিলেন এখানকার, তার হয়তো মেথডে অনেক ভুল, উচিত নয় করা, কিন্তু সত্যি তার ছোটবেলায় যদি এই ঘটনাগুলো ঘটে, একটা মানুষ কাহা তাক ঠিকঠাক রাখতে পারে মাথা, সেটার সাথে হয়তো কোথাও গিয়ে তার কষ্টটাও আমাদের পাঠকদের মন ছুঁয়ে যাবে বা মনে হবে যে না ঠিকই করছে, এই জিনিসটা দোনামনাটা হবে। তবে কালরাত্রিটা অবশ্যই সেই সমস্ত কিছু উপলব্ধি করতে গেলে কালরাত্রি পড়তে হবে। অধীরাজ সিরিজের নতুন বই সদ্য প্রকাশিত হয়েছে নভেম্বরে 2024-এ। শুরুতেই এরকম অধীরাজের একটি ছবি, কালরাত্রি, সায়ন্তনী পুততুণ্ড লেখা, ইতিহাসের ফ্র্যাঙ্কেনস্টাইনের মুখোমুখি অধীরাজ। বিভা থেকে প্রকাশিত এবং এর মুদ্রিত মূল্য 649 টাকা। অলঙ্করণ করেছেন ওঙ্কারনাথ ভট্টাচার্য। ওনার অলঙ্করণ সত্যি খুব সুন্দর, আমি পূজা বার্ষিকীগুলোতে ওনার অলঙ্করণ দেখেছি এবং প্রচণ্ড মোটা বই, এরকম মাঝে মাঝে অলঙ্করণ আছে বইটার, এই যে যেরকম এটা এই ধরনের অলঙ্করণগুলো আছে। এই বইটি মোট পৃষ্ঠা সংখ্যা 783। তবে যে বিষয়টা আমি বলবো, যে জিনিসটা আমার পার্সোনালি দুটো জিনিস এই বইটির প্রতি অভিযোগ বলতে পারেন। এক হলো এর বাইন্ডিং খুব একটা ভালো না, হার্ড কভার বুক অবশ্যই, পেপার ব্যাক বুক নয়, এবং বইটি সাইজে খুবই ছোট, ফলত বইটি এতটা মোটা হয়েছে।
এই যে এদিকটা দেখতে পাচ্ছেন কতটা মোটা হয়েছে। আমার মতে এত মোটা বই না করে সাইজটা যদি একটু বাড়ানো যেত তাহলে হয়তো একটু পাতলা হতো, কারণ এই বইটি কোথাও ক্যারি করে নিয়ে যাওয়াটা ভীষণ প্রবলেমেটিক। মানে আমরা যারা ধরুন ট্রেনে বা বাসে যাতায়াত করতে করতে বই পড়ি, তাদের পক্ষে এই বইটির সাইজটা খুব সুন্দর, কিন্তু এতটাই মোটা যে এই বইটিকে ক্যারি করে কোথাও নিয়ে যাওয়া যাবে না। তো সেই দিক থেকে আমার মনে হলো বইটা যদি সাইজটা এর চেয়ে যে বড় সাইজটা হয় সেই সাইজের করলে হয়তো পাতার সংখ্যা একটু কমতো। এটা আমার কাছে মনে হচ্ছে করলে বেটার হতো, আর বাইন্ডিংটা আরও ভালো করলে ভালো হতো। তবে আর একটা জিনিস, সেটা হলো আমার বইটা পার্সোনালি পড়ে মনে হয়েছে বইটা একটু বেশি বড় হয়ে গেছে, উপন্যাসটা আর কি। চাইলেই আর একটু ছোট করে লেখা যেত, কোথাও কোথাও একটু বেশি লেন্দি লেগেছে, একটু বোরিং ফিল হয়েছে। বাদ বাকি মানে ইন্টারেস্টিং, টান টান উত্তেজনাই থাকবে, কিন্তু কোথাও গিয়ে মনে হয়েছে যেন ব্যাপারটা একঘেয়ে হয়ে গেছে একটুখানি। এটা আমার পার্সোনাল মতামত, অবশ্যই সবার সাথে নাও মিলতে পারে। যারা তো অধিরাজ সিরিজের ফ্যান, অধিরাজের ফ্যান, তারা তো অবশ্যই পড়বে। আর যারা থ্রিলার পড়তে ভালোবাসেন তারাও একবার পড়ে দেখতে পারেন। বইটির সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় এই 700 বা 800 প্রায় 800 পাতার এই বইটি শেষ করা। বাট হ্যাঁ, ধরলে শেষ হয়ে যাবে, এটা এইটুকু বলতে পারি। তো একটু ধীরে ধীরে হবে, বা অনেকের হয়তো ধৈর্য থাকবে না, কিন্তু লেখাটা যথেষ্ট ইন্টারেস্টিং এবং টান টান, মানে ধরে রাখবে। কিন্তু কোথাও গিয়ে মনে হবে যেন, আমার মনে হয় যেন এইটা না হলেও চলতো, এতটা না হলেও চলতো। যাই হোক, খুবই ভালো হয়েছে। এবং এই অধিরাজ সিরিজের আমি প্রায় সবকটাই পড়ে ফেলেছি, তার মধ্যে সর্বনাশিনী সবচেয়ে আমার প্রিয় এখনো অবধি। তবে যে জিনিসটা খুব ভালো লাগে অধিরাজ সিরিজে, সেটা হলো এদের যে বন্ডিংটা, মানে অধিরাজ, অরিত্র যিনি ফরেন্সিকে আছেন ডক্টর, তার সাথে ডক যাকে বলে ওরা, এবং পবিত্র, এরা সবাই মিলে যে পরিবারটা, তাদের যে মধ্যেকার মজার ব্যাপার স্যাপারগুলো, হাসি মজা করা, এই জিনিসগুলো পড়তে পড়তে বেশ ভালো লাগে। কারণ এটা তো একটা সিরিয়াস খুন হচ্ছে, তাকে চেস করছে, খুনিকে খুন করা সিরিয়াল কিলার তাকে আটকানোর চেষ্টা করছে। এই সিরিয়াস বিষয়ের মধ্যে ওদের মধ্যেকার কথাবার্তাগুলো বেশ মজার লাগে, একটু মাইন্ডটাকে ফ্রেশ করে। এবং এটা সত্যি তো যে আমরা বাড়িতে যত না থাকি তার চেয়ে বেশি আমরা অফিস বা আমাদের কর্মক্ষেত্রে যারা থাকে তাদের সাথে আমরা বেশি সময় কাটাই। আর এই প্রফেশনগুলোতে তো বেশি করে কর্মক্ষেত্রের মানুষদের সাথেই বেশি সময় কাটানো হয়, তো তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অবশ্যই গড়ে ওঠা দরকার এবং ওঠা উচিত। সেজন্য হয়তো কোথাও গিয়ে এই যে জায়গাগুলো বেশি মন ছুঁয়ে যায়। আমি হয়তো ওয়েট করি যে এরপরে কি বলবে, বা অরিত্রের সাথে ওই সিনগুলোর জন্য বোধহয় সবচেয়ে বেশি ওয়েট করি আমি। বাদ বাকি যারা এখনো অবধি অনেকেই হয়তো পড়েননি, হাতে পাননি, পড়ে অবশ্যই দেখবেন। তবে হ্যাঁ, বইটি খুব মোটা, ফলে তো দামটাও অনেকটাই বেশি। সামনে হয়তো বইমেলাতে নিশ্চয়ই পাওয়া যাবে, তো অবশ্যই সংগ্রহ করবেন। অধিরাজ সিরিজের একটি নতুন বই কাল রাত্রি সায়ন্তনী পুততুণ্ডর লেখা, বিভা থেকে প্রকাশিত।